এটা হচ্ছে এন্ট্রালে থাকবে। আর ল্যাটারালি দুই পাশে কি থাকবে? দুই পাশে থাকবে এরিয়া এপিগ্লটিক ফোল্ড অফ দ্য মিউকাস মেমব্রেন। এরিয়া এপিগ্লটিক ফোল্ড হচ্ছে যেটা লেফট সাইড থেকে অ্যারো মার্ক দিয়ে দেখানো হচ্ছে, উপরের দিক দিয়ে দুইটা অ্যারো মার্ক দিয়ে এরিয়া এপিগ্লটিক ফোল্ড ছবিতে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ল্যাটারাল বাউন্ডারি ফর্মেশন করবে। আর পোস্টেরিয়রলি হচ্ছে ইন্টার এরিটেনয়েড ফোল্ড। পোস্টেরিয়রলি হচ্ছে তোমার ইন্টার এরিটেনয়েড ফোল্ড, এটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে না। তাহলে এইগুলো হচ্ছে, এটা হচ্ছে লেরেঞ্জিয়াল ইনলেটের বাউন্ডারি। এটা হচ্ছে অবলিকলি প্লেস থাকবে লেরেঞ্জিয়াল ইনলেটটা, স্লোপিং ডাউনওয়ার্ডস। ঠিক আছে, এটা উপরের দিকে হচ্ছে ল্যারিঙ্গোফেরেন্সের সাথে কমিউনিকেট করবে, নিচের দিকে হচ্ছে ট্রাকিয়ার সাথে কমিউনিকেট করবে। তাহলে এটার বাউন্ডারিটা খুবই ইম্পর্টেন্ট। আবার দেখো উপর দিকে থাকবে এন্ট্রালে থাকবে হচ্ছে এপিগ্লটিস, টু ল্যাটারাল সাইডে, ল্যাটারাল সাইডে দুই পাশে হচ্ছে এপিগ্লটিক ফোল্ড। আর পোস্টেরিয়র বাউন্ডারি হচ্ছে ইন্টার এরিটেনয়েড ফোল্ড বা মিউকাস মেমব্রেন। কথা কি বোঝা যাচ্ছে কিনা? আজকে নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করি। তাহলে লেরেঞ্জিয়াল ইনলেটের বাউন্ডারি আমরা বললাম, এটা ইম্পর্টেন্ট। এখন হচ্ছে লেরেঞ্জিয়াল ক্যাভিটি। লেরেঞ্জিয়াল ক্যাভিটি, লেরেঞ্জিয়াল ক্যাভিটি এটাকে দুই ভাগে ভাগ করা হয় মেইনলি। একটা হচ্ছে ভেস্টিবুলার ফোল্ড আর একটা হচ্ছে ভোকাল ফোল্ড। একটাকে বলা হচ্ছে ফলস ভোকাল কর্ড আর একটা বলা হচ্ছে থ্রু ভোকাল কর্ড। এগুলো ইনভেরিয়েবলি জিজ্ঞেস করে ভাবেতে, ফলস ভোকাল কর্ড কি জিনিস, ভেস্টিবুলার ফোল্ড কি জিনিস, ভোকাল ফোল্ড কি জিনিস, ভোকাল ফোল্ড কি জিনিস, এগুলা। তাহলে একটা হচ্ছে ভেস্টিবুলার ফোল্ড আর একটা হচ্ছে কি ভোকাল ফোল্ড। ভেস্টিবুলার ফোল্ড যেটা সেটা হচ্ছে ফলস ভোকাল কর্ড। আর এজ এ হোল লেরেঞ্জিয়াল ক্যাভিটিকে তিন ভাগে ভাগ করা হয়: ভেস্টিবিউল বা সুপ্রাগ্লোটিক কম্পার্টমেন্ট, গ্লোটিক কম্পার্টমেন্ট, আর একটা হচ্ছে সাবগ্লোটিক বা ইনফ্রাগ্লোটিক কম্পার্টমেন্ট। ঠিক আছে, এটা আমরা একটু পরে বলতেছি। তাহলে এখন ক্যাভিটিটাকে মেইনলি দুই ভাগে ভাগ করা থাকে দুইটা ফোল্ড দিয়ে। উপরেটা হচ্ছে ভেস্টিবুলার ফোল্ড, ছবিটা দেখো, ভেস্টিবুলার ফোল্ড বা ফলস ভোকাল কর্ড। ঠিক আছে, এটা ভেস্টিবুলার লিগামেন্ট দিয়ে মেইনলি ফর্মেশন হবে। আর দুইটা ভেস্টিবুলার ফোল্ডের মাঝখানে যে স্পেসটা উপরের দিকে, যে ভেস্টিবুলার ফোল্ড ছবি দেওয়া আছে দেখো, ডান পাশে ভেস্টিবুলার ফোল্ডটা আইডেন্টিফাই করা আছে। এই যে দুইটা ভেস্টিবুলার ফোল্ডের মাঝখানে যে স্পেসটা উপর থেকে এরো মার্ক দিয়ে যে স্পেসটা দেখানো হচ্ছে, রাইট সাইডে উপর থেকে এরো মার্ক দিয়ে যে স্পেসটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে রিমা ভেস্টিবিউলি। The space between the two vestibular fold is called রিমা ভেস্টিবিউলি। তাহলে রিমা ভেস্টিবিউলিটা হচ্ছে কি জিনিস? ভেস্টিবুলার ফোল্ডের মধ্যে থাকবে ফলস ভোকাল কর্ডের দুইটা, ফলস ভোকাল কর্ডের মাঝখানে, টু ভেস্টিবুলার ফোল্ডের মাঝখানে অথবা দুইটা ফলস ভোকাল কর্ডের মাঝখানে। তাহলে ভেস্টিবুলার ফোল্ডের মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে রিমা ভেস্টিবিউলি। দেখা যাচ্ছে উপর থেকে রাইট সাইডে যে এরো মার্ক দিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রিমা ভেস্টিবিউলি। আর নিচ থেকে যেটা এরো মার্ক দিয়ে দেখা যাচ্ছে একদম মাঝখান বরাবর, সেটা হচ্ছে তোমার রিমা গ্লটাইডিস, মানে যেটা হচ্ছে দুইটা ভোকাল ফোল্ডের মাঝখানে, স্পেস বিটুইন দ্য টু ভোকাল ফোল্ড বা টু থ্রু লিগামেন্ট, দুটা থ্রু ভোকাল কর্ড, দুটা ভোকাল কর্ডের মাঝখানে অথবা দুটা ভোকাল ফোল্ডের মাঝখানে যে স্পেস সেটা হচ্ছে তোমার রিমা গ্লটাইডিস। এই রিমা গ্লটাইডিসটা হচ্ছে তোমার ন্যারোয়েস্ট পার্ট অফ দ্য লেরেঞ্জিয়াল ক্যাভিটি। লেরেঞ্জিয়াল ক্যাভিটির সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট হচ্ছে এই রিমা গ্লটাইডিস। তাহলে আমরা লেরেঞ্জিয়াল ক্যাভিটির বাউন্ডারি পড়লাম, লেরেঞ্জিয়াল ইনলেটের বাউন্ডারি পড়লাম, এটা উপরে কার সাথে কমিউনিকেট করে সেটা জানলাম, নিচে কার সাথে কমিউনিকেট করে সেটা জানলাম। এন্ট্রালে থাকতেছে এপিগ্লটিস, পোস্টেরিয়র থাকতেছে ইন্টার এরিটেনয়েড, থাকতেছে এরিয়া এপিগ্লটিস। ভেস্টিবুলার লিগামেন্ট যেটাকে ভেস্টিবুলার ফোল্ড বলা হয় বা ফলস ভোকাল কর্ড। আর নিচের পার্টটা হচ্ছে তোমার ভোকাল লিগামেন্ট বা ভোকাল ফোল্ড বা থ্রু ভোকাল কর্ড। উপরে যে দুইটা ভেস্টিবুলার ফোল্ডের মাঝখানে যে স্পেস উপরের দিকে একদম মাঝখান বরাবর যে সিনটা দেখানো হয়েছে সেটা, এটা হচ্ছে রিমা ভেস্টিবিউলি। আর নিচের দিকে দুইটা ভোকাল ফোল্ডের মাঝখানে যে স্পেস সেটা হচ্ছে তোমার রিমা গ্লটাইডিস। এই রিমা গ্লটাইডিসটা হচ্ছে সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট। ঠিক আছে, এরপর হচ্ছে দেখো, হ্যাঁ লেরেঞ্জিয়াল ক্যাভিটি আমরা একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে লেরেঞ্জিয়াল ক্যাভিটিকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সুপ্রাগ্লটিক পার্ট, একটা হচ্ছে তোমার গ্লটিক পার্ট, একটা হচ্ছে তোমার ইনফ্রাগ্লটিক পার্ট। সুপ্রাগ্লটিক পার্ট যেটাকে আমরা ভেস্টিবিউল বলতেছি, সুপ্রাগ্লটিক পার্ট যে ভেস্টিবিউল, দেখো ছবিটা, ভেস্টিবিউল যেটা আইডেন্টিফাই করা হয়েছে ছবিতে, ভেস্টিবিউল উপরে যে ইয়াটা ভেস্টিবিউল, এটা হচ্ছে সুপ্রাগ্লটিক পার্ট বা সুপ্রাগ্লটিক কম্পার্টমেন্ট। ঠিক আছে,
এটা হচ্ছে তোমার লেরেঞ্জিয়াল ইনলেট থেকে ভেস্টিবুলার ফোল্ড পর্যন্ত এটা থাকবে। লেরেঞ্জিয়াল ইনলেট আমরা বললাম, লেরেঞ্জিয়াল ইনলেট থেকে ভেস্টিবুলার ফোল্ড পর্যন্ত থাকবে, ঠিক আছে। এন্ট্রি হলে মিউকাস মেমব্রেন থাকবে। আর হচ্ছে মাঝখানে যে পার্টটা, দুই পাশে যে রিমা ভেস্টিবিউলি এবং রিমা গ্লোটাইডিস এর মাঝখানে যে পার্টটা, সেটা হচ্ছে তোমার গ্লোটিক কম্পার্টমেন্ট। গ্লোটিক কম্পার্টমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে ডিপ থাকবে একটু গ্লোটিক কম্পার্টমেন্ট। আর এটা হচ্ছে তোমার সেকিউর অফ দ্য ল্যারিংস। এরপর হচ্ছে ইনলেটের নিচে যেটা, মানে ভোকাল ফোল্ডের নিচে যেটা, রিমা গ্লোটাইডিসের নিচে যেটা, সেটা হচ্ছে তোমার ইনফ্রাগ্লোটিক পার্ট, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ভোকাল ফোল্ড থেকে একদম লোয়ার বর্ডার অফ দ্য ক্রিকয়েড পর্যন্ত এক্সটেন্ড করবে। ভোকাল ফোল্ড থেকে লোয়ার বর্ডার অফ দ্য ক্রিকয়েড কার্টিলেজ। তাহলে সাবডিভিশন অফ দ্য লেরিঞ্জিয়াল ক্যাভিটি যদি আমরা সাবডিভিশন করি, তাহলে তিনটা পার্ট পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে তোমার সুপ্রাগ্লোটিক কম্পার্টমেন্ট, গ্লোটিক কম্পার্টমেন্ট, একটা হচ্ছে তোমার ইনফ্রাগ্লোটিক কম্পার্টমেন্ট। তাহলে সুপ্রাগ্লোটিক কম্পার্টমেন্ট কোথা থেকে কোথায় সেটা আমরা বললাম, লেরিঞ্জিয়াল ইনলেট থেকে ভেস্টিবুলার ফোল্ড পর্যন্ত। ভেস্টিবুলার ফোল্ড দেখো ডান পাশে আইডেন্টিফাই করা আছে, ভেস্টিবুলার ফোল্ড। দুটো ভেস্টিবুলার ফোল্ডের মাঝখানে স্পেসটাকে কি বলে সেটা আমরা বলছি রিমা ভেস্টিবিউলি। এই যে ভেস্টিবুলার ফোল্ড থেকে তোমার লেরিঞ্জিয়াল ইনলেট থেকে ভেস্টিবুলার ফোল্ড পর্যন্ত যে স্পেসটা, মানে উপর থেকে যে এরো মার্ক করে যে যতটুকু জানো আছে এতটুকু হচ্ছে তোমার সুপ্রাগ্লোটিক কম্পার্টমেন্ট। মাঝখানে যে এরোটা আছে সেটা হচ্ছে গ্লোটিক কম্পার্টমেন্ট। এটা হচ্ছে তোমার স্পেস বিটুইন দা ভেস্টিবিউল এবং ভোকাল ফোল্ড। ভেস্টিবুলার ফোল্ড এবং ভোকাল ফোল্ডের মাঝখানে যে স্পেস সেটা হচ্ছে গ্লোটিক কম্পার্টমেন্ট, ঠিক আছে। এটাকে সেকিউর অফ দ্য লেরিংস সরাসরি বলা হয় গ্লোটিক কম্পার্টমেন্ট। আর ইনফ্রাগ্লোটিক হচ্ছে তোমার নিচের দিকে যে এরো মার্কার যেটা দেখানো হচ্ছে, দ্যাট মিন্স ভোকাল ফোল্ড থেকে লোয়ার বর্ডার অফ দ্য ক্রিকয়েড কার্টিলেজ। ভোকাল ফোল্ড থেকে লোয়ার বর্ডার অফ দ্য ক্রিকয়েড কার্টিলেজ। কথা বোঝা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, এরপর দেখো ক্লিনিক্যাল অ্যানাটমি। আমরা সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট কোনটা বলছি? সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট, সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট কোনটা বললাম? রিমা গ্লটিডিস। রিমা Rimor গ্লোটাইডিস, glottis. হ্যাঁ। যেটা যেটা ভোকাল ফোল্ডের মাঝখানে যে, মানে থ্রু ভোকাল ফোল্ডের মাঝখানে যে স্পেসটা, থ্রু ভোকাল ফোল্ডের মাঝখানে যে স্পেসটা, ওটা হচ্ছে রিমা গ্লোটাইডিস। এটা হচ্ছে সবচেয়ে ন্যারোয়েস্ট, ঠিক আছে। এই ফরেন বডিটা যখন তোমার ফরেন বডি বিশেষ করে পিস অফ মিট, মাংসের টুকরা অনেক সময় লেরিঞ্জিয়াল ক্যাভিটিতে ঢুকে যেতে পারে, ঢুকে লেরিঞ্জিয়াল অবস্ট্রাকশন করতে পারে। তখন হচ্ছে তোমার এসপেক্সি হতে পারে, মানে তোমার যখন এই ফরেন বডি যদি আমরা ডিসকাস না করি, তাহলে ইমিডিয়েটলি কয়েক মিনিটের মধ্যে সেটা মানে মানুষ মারা যেতে পারে। এই যে মেনোভারের মাধ্যমে আমরা সেটাকে রিমুভ করবো, সেটাকে বলা হচ্ছে কি হাইমলেক মেনোভার। হাইমলেক মেনোভার, ঠিক আছে। দেখবা ভিডিওতে দেখবা পিছন থেকে চাপ দিয়ে অ্যাবডোমেনের প্রেসার দিয়ে এটাকে রিমুভ করা হয়, হেমলেক মেনোভার। এই যে এই ছবিটা দেখো, এটা হচ্ছে হেমলেক মেনোভার। তাহলে সবচেয়ে এখানে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা খুবই টপিকস বললাম, এখান থেকে ভাইবা রিটেন সব জায়গায় বাউন্ডারি, বাউন্ডারিটা সামনের দিকে থাকবে এপিক্লোটিস, পিছন দিকে হচ্ছে ইন্টারইটিউনাল ফোল্ড, দুই পাশে হচ্ছে এডি এপিক্লোটিক ফোল্ড, ঠিক আছে। এটা হচ্ছে রিমা ভেস্টিবুলি কি, রিমা গ্লোটাইডিস কি, কম্পার্টমেন্ট সাবগ্লোটিক, গ্লোটিক এবং ইনফ্রাগ্লোটিক কম্পার্টমেন্ট কোথা থেকে কতটুকু পর্যন্ত এটা বললাম। এখন আমরা বলবো হচ্ছে মিউকাস মেমব্রেন। মিউকাস মেমব্রেনের মধ্যে মনে রাখবো হচ্ছে দ্য হোল অফ দ্য ল্যারিঞ্জিয়াল ক্যাভিটি, পুরো ল্যারিঞ্জিয়াল ক্যাভিটি তাই লাইন্স বাই দ্য সিলেটেড কলামনার এপিথেলিয়াম। সিলেটেড কলামনার এপিথেলিয়াম পুরো ল্যারিঞ্জিয়াল ক্যাভিটি এক্সেপ্ট, তাহলে কি কি বাদ যাবে? বাদ যাবে হচ্ছে তোমার এন্টেরিয়র সারফেস, সামনের দিকে এন্টেরিয়র সারফেস, এপিগ্লোটিসের পোস্টেরিয়র সারফেস, আপার হাফে মানে পোস্টেরিয়র সারফেসের আপার হাফ, হোল এন্টেরিয়র সারফেস, এপিগ্লোটিসের পোস্টেরিয়র সারফেসের আপার হাফ, এবং হচ্ছে আপার পার্ট অফ দ্য এরিয়া এপিগ্লোটিক ফোল্ড, ভোকাল ফোল্ড, আপার হাফ অফ দ্য এরিয়া এপিগ্লোটিক ফোল্ড এবং ভোকাল ফোল্ড, এগুলোর আপার হাফ, এগুলো হচ্ছে মানে ওই সিলেটেড কলামনার এপিথেলিয়াম দিয়ে লাইনিং হবে না। এগুলোর মিউকাস হচ্ছে কি স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, ঠিক আছে। তাহলে হোল অফ দ্য ল্যারিঞ্জিয়াল ক্যাভিটি is lined by ciliated columnar epithelium except anterior surface, upper half of the posterior surface of the epiglottis, area epiglottic fold এবং vocal fold। area epiglottic fold দুই পাশে থাকে, ঠিক আছে। ছবি দেখছি লাইভ আগে, area epiglottic fold, vocal fold, নিচের দিকে যে vocal fold বা থ্রু
ভোকাল কর্ড, এই যে ভোকাল ফোল্ড গুলা উপরের দিকে এপিক্লোটিক ফোল্ড, এন্টেরিয়র সারফেস এবং এপিক্লোটিসের আপার হাফে পোস্টেরিয়র সারফেসের আপার হাফ, এগুলো হচ্ছে তোমার স্টেরিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, আর রেস্ট অফ দ্য লেরিংস ইজ লাইন্ড বাই দ্য সিলেটেড কলামনার এপিথেলিয়াম। লাইনিং এপিথেলিয়ামটা খুবই ইম্পর্টেন্ট লেরিংস এ, এটা জানতে হবে। এখন দেখো মাসলস অফ দ্য লেরিংস, লেরিংস এর কিছু এক্সট্রিনসিক মাসলস আছে আর কিছু ইন্ট্রিনসিক মাসলস আছে। এক্সট্রিনসিক মাসলস গুলো পেয়ার্ড, ইন্ট্রিনসিক মাসলস গুলো পেয়ার্ড, শুধুমাত্র একটা মাসলসে আনপেয়ার থাকে। তাহলে এক্সট্রিনসিক মাসলস গুলো কি কি আছে? থাইরোহায়োয়েড, স্টার্নোহায়োয়েড, তারপর হচ্ছে তোমার প্যালাডোফেরেঞ্জিয়াস, সালপিঙ্গোফেরেঞ্জিয়াস, স্টাইলোফেরেঞ্জিয়াস, যেটা স্টাইলে দেখানো হয়নি। তাহলে পাঁচটা টোটাল পেয়ার্ড এক্সট্রিনসিক মাসল আছে। এক হচ্ছে থাইরোহায়োয়েড, স্টার্নোহায়োয়েড, তারপর হচ্ছে স্টাইলোফেরেঞ্জিয়াস, সালপিঙ্গোফেরেঞ্জিয়াস, প্যালাডোফেরেঞ্জিয়াস, সবগুলোর সাথে ফেরিংস নাম লাগানো থাকবে। ঠিক আছে, এক্সটেন্সিভ মাসলগুলোর সাথে ফেরিংস নাম লাগানো থাকবে বেশিরভাগ ক্ষেত্রে। প্যালাডোফেরেঞ্জিয়াস, সালপিঙ্গোফেরেঞ্জিয়াস, স্টাইলোফেরেঞ্জিয়াস, থাইরোহায়োয়েড এবং স্টার্নোথাইরয়েড, সবগুলো মাসলস কি করবে? ইলেভেটস দা লেরিংস, লেরিংস কি ইলেভেট করবে, এক্সেপ্ট স্টার্নোথাইরয়েড, স্টার্নাম থেকে থাইরয়েড যেটা আসবে, স্টার্নোথাইরয়েড মাসল, এটা হচ্ছে ডিপ্রেস করবে। অল দ্য এক্সটেন্সিভ মাসলস অফ দ্য লেরিংস ইলেভেট দা লেরিং, মানে লেরিংস কি ইলেভেট করবে এক্সেপ্ট স্টার্নোথাইরয়েড, স্টার্নোথাইরয়েড এটা কি করবে? ডিপ্রেস করবে। আর হচ্ছে তোমার অ্যাকশন গুলো করতে পারো, অনেক সময় আর্টস করে বা ইয়াতে আসে। ইন্টেনসিভ মাসলস গুলো সবগুলো পেয়ার ইন্টেনসিভ মাসল, শুধুমাত্র একটা মাসল সে আনপেয়ার, সেটা হচ্ছে ট্রান্সভার্স এটেনয়েড মাসল। ইন্টেনসিভ মাসল যেগুলো আছে সবগুলো পেয়ার, শুধুমাত্র আনপেয়ার হচ্ছে ট্রান্সভার্স এটেনয়েড মাসল। এই ইন্টেনসিভ মাসলস গুলোর মধ্যে ভোকাল কর্ডস কে বা লেরিঞ্জিয়াল ইনলেট কে কিছু মাসল ক্লোজ করবে আর কিছু মাসল ওপেন করবে, কিছু রিল্যাক্স করবে, কিছু টেন্স করবে, এগুলো আমরা পড়বো। তাহলে লেরিঞ্জিয়াল ইনলেট কে ক্লোজ করবে হচ্ছে দুইটা মাসলস, একটা হচ্ছে এডিএপিগ্লটিকাস আর একটা হচ্ছে অবলিক এটেনয়েড, মেইনলি এডিএপিগ্লটিকাস, এডিএপিগ্লটিকাস এবং অবলিক এটেনয়েড। ছবি দেখো, এডিএপিগ্লটিকাস এবং অবলিক এটেনয়েড এগুলো কি করবে? ইনলেট অফ দ্য লেরিংস কে ক্লোজ করবে, এডিএপিগ্লটিকাস এবং অবলিক এটেনয়েড। আর ওপেন করবে হচ্ছে থাইরোএপিগ্লটিকাস, ওপেন করবে থাইরো এপিগ্লটিকাস মাসলস। এগুলো জাস্ট মুখস্থ করতে হবে, ছবি দেখলে তোমাদের কিছু ফাংশন গুলো ক্লিয়ার হবে। তোমাদের বইতে কিছু ছবি দেওয়া আছে। লেরেঞ্জিয়াল ক্যাভিটিকে ইনলেট তোমার ওপেন করবে হচ্ছে থাইরোএপিগ্লটিকাস আর ক্লোজ করবে এডিএপিগ্লটিকাস সাথে অবলিক এটেনয়েড। আর মানে লেরেঞ্জিয়াল ক্যাভিটিকে অ্যাবডাকশন করবে হচ্ছে পোস্টেরিয়র পিকু এটেনয়েড মাসল, আর বাকি সবগুলো হচ্ছে কি করবে? অ্যাডাক্ট করবে। বাকি সবগুলো বলতে তোমার ল্যাটার থিক এটেনয়েড, ট্রান্সভার্স এটেনয়েড সবগুলো অ্যাডাক্ট করবে। মেইনলি অ্যাবডাক্টর, শুধুমাত্র একটা অ্যাবডাক্টর আছে, সেটা জানতে হবে, সেটা হচ্ছে কি পোস্টেরিয়র পিকু এটেনয়েড অ্যাবডাক্টর মাসল। ঠিক আছে, এটাকে সেফটি মাসলস বলা হয়, অনেক সময় লেরিংসের সেফটি মাসলস বলা হয়, অ্যাবডাক্টর মাসলস। ঠিক আছে, তাহলে অ্যাবডাক্টর হচ্ছে শুধুমাত্র পোস্টেরিয়র পিকু এটেনয়েড মাসল, পোস্টেরিয়র পিকু এটেনয়েড, এগুলো একটু মুখস্থ করতে হবে। অ্যাবডাক্টরটা শুধুমাত্র পোস্টেরিয়র পিকু এটেনয়েড, বাকিগুলো হচ্ছে অ্যাডাক্ট করবে। আর হচ্ছে তোমার ক্লোজ আর ওপেন বললাম। অনলি অ্যাবডাক্টর হচ্ছে পোস্টেরিয়র কিউ এটেনয়েড, অ্যাডাক্টর হচ্ছে ট্রান্সভার্স এটেনয়েড, ল্যাটার এটেনয়েড, সবগুলো মেইনলি অ্যাডাক্টর, শুধুমাত্র অ্যাবডাক্টর হচ্ছে পোস্টেরিয়র কিউ এটেনয়েড, সেটা মনে রাখবা। আর ভোকালিস এগুলো অ্যাকশন দরকার নাই। পোস্টেরিয়র কিউ এটেনয়েড মাসলস, এটাকে আমরা বললাম কি সেফটি মাসলস অফ দ্য লেগস, একটু আগে আমরা বলছি পোস্টেরিয়র কিউ এটেনয়েড মাসলস, এটাকে বলা হচ্ছে সেফটি মাসলস অফ দ্য লেরিংস। কেন সেফটি মাসলস লেরিংস? কারণ এটা যখন কন্ট্রাক্ট করবে তখন কি হবে? এয়ার রিমা গ্লটাইস থেকে রেসপিরেটরি ট্র্যাক মানে ট্রাকিয়াতে এন্ট্রি মানে ঢুকতে পারবে, এই জন্য এই মাসলসটাকে বলা হচ্ছে সেফটি মাসলস অফ দ্য লেরিংস। এটা যদি ওপেনে না হতো তাহলে এয়ার ঢুকতে পারতো না, এই জন্য এটা হচ্ছে সেফটি মাসলস। এটা যখন পোস্টেরিয়র কি করে যখন কন্ট্রাক্ট করবে তখন রিমা গ্লটাইস কি হয়ে যাবে? ডাইলেট হয়ে এয়ার এন্ট্রিতে হেল্প করবে। আর এটা যদি প্যারালাইজ হয় তাহলে রেসপিরেটরি ট্র্যাকটা ক্লোজ হয়ে যাবে। রিমা গ্লটাইস দেখাচ্ছে এটা ফাংশনটা পোস্টেরিয়র কিউ এটেনয়েড। আর ক্রিকোথাইরয়েড মাসলস যেটা আছে ক্রিকোথাইরয়েড, এটা হচ্ছে মেইনলি টোন এবং পিচ অফ দা ভয়েস কে কন্ট্রোল করবে ক্রিকোথাইরয়েড। এটাকে অনেক সময় টিউনিং ফর্ক অফ দা লেরিংস বলা হয়, টিউনিং ফর্ক অফ দা লেরিংস ক্রিকোথাইরয়েড।
So paralysis of the laryngeal muscles. প্যারালাইসিস হচ্ছে যদি এক্সটার্নাল লেন্সের নার্ভ লেশন, এটা আমরা একটু পরে পড়বো। তাহলে মেইন ফাংশন হচ্ছে পোস্টেরিয়র কিউবিটানোইড, সেটা অনেক সময় জিজ্ঞেস করে। সেপ্টিমাস অফ দ্য লেরেন্স কোনটা, এক নম্বরের জন্য অনেক সময় আসে, ওটা মনে রাখতে হবে। পোস্টেরিয়র কিউবিটানোইড, সেপ্টিমাসস, ক্যানাডা সেপ্টিমাসস, সেটা অনেক সময় আসতে পারে। আর এমনি কিউকোথাইরয়েড কে বলা হয়, কিউকোথাইরয়েড কি হয়, টিউনিং ফর্ক অফ দ্য লেরিংস, কারণ এটা হচ্ছে টোন এবং পিচ অফ দ্য ভয়েস কে তোমার রেগুলেট করে। আর রিমাগ্লটাইডিস, রিমাগ্লটাইডিস এটা আমরা আগে পড়ছিলাম, সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট অফ দ্য লেরিংস যেটা, সেটা হচ্ছে রিমাগ্লটাইডিস। রিমাগ্লটাইডিস এটা হচ্ছে দুটা ভোকাল ফোল্ড বা থ্রু ভোকাল কর্ডের মাঝখানে থাকবে, সেটা এটার ডায়ামিটার হচ্ছে ইন কেস অফ অ্যাডাল্ট মেল এটা হচ্ছে তোমার 24 মিলিমিটার, আর ইন কেস অফ অ্যাডাল্ট ফিমেল 16 মিলিমিটার। এটার বাউন্ডারিটা দেখো অনেক সময় জিজ্ঞেস আসতে পারে, তো অত বেশি ইম্পর্টেন্ট না যদিও। সামনের দিকে থাকবে অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ, থাইরয়েড কার্টিলেজ অ্যাঙ্গেল থাকবে। আর বিহাইন্ড হচ্ছে ইন্টার এডিনয়েড ফোল্ড অফ দ্য মিউকাস মেমব্রেন। ইন্টার এডিনয়েড ফোল্ড সেটা হচ্ছে তোমার লেঞ্জিয়াল ইনলেটের বাউন্ডারিতে পিছনে ছিল ইন্টার এডিনয়েড ফোল্ড। আর দুই পাশে হচ্ছে বোকাল ফোল্ড থাকবে, ঠিক আছে, বোকাল ফোল্ড। তাহলে তোমার ইনলেটের বাউন্ডারির সাথে একটা ডিফারেন্স হচ্ছে, ইনলেটের বাউন্ডারিতে সামনের দিকে ছিল হচ্ছে এপিগ্লোটিস, আর পেছনের দিকে ছিল ইন্টার এডিনয়েড ফোল্ড। এখানেও কিন্তু বিহাইন্ড দ্য ইন্টার এডিনয়েড ফোল্ড আছে, দুই পাশে ছিল এখানে এপিগ্লোটিক ফোল্ড, আর এখানে হচ্ছে কি ভোকাল ফোল্ড, ঠিক আছে। এটা হচ্ছে রিমাগ্লটাইডিস এবং এই তোমার ইনলেট অফ দ্য লেরিঞ্জিয়াল ক্যাভিটি, দুইটার বাউন্ডারির মধ্যে ডিফারেন্স। পোস্টেরিয়রলি দুইটাতে সেম থাকবে, দুই পাশে এখানে ভোকাল ফোল্ড থাকবে এন্টেরিয়র 3/5 আর হচ্ছে আর ওইখানে থাকবে হচ্ছে তোমার এপিগ্লোটিক ফোল্ড। Changes of the shape of the glottis, glottis, রিমাগ্লটাইডিস, এটা একটু দেখতে পারো, অত বেশি ইম্পর্টেন্ট না, মানে কোন সময় কিরকম চেঞ্জ হবে, হাই টোন ভয়েস, হাই পিচ ভয়েসের সময়, লো পিচের সময়, ঠিক আছে, ব্রেথিং এর সময় কিভাবে কিরকম চেঞ্জ হবে রিমাগ্লটাইডিস যেটা। তাহলে রিমাগ্লটাইডিস যেটা, সেটা হচ্ছে দুইটা পার্ট থেকে, একটা হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস পার্ট, একটা হচ্ছে ইন্ট্রাকার্টিলেজিনাস পার্ট। রিমাগ্লটাইডিসে ইন্ট্রামেমব্রেনাস পার্ট হচ্ছে এন্টেরিয়র 3/5, সামনের দিকে যে 3/5, 5 ভাগের 3 ভাগ, এটা হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস। আর হচ্ছে পোস্টেরিয়র 1/5 হচ্ছে 1/5 বা 2/5, এটা হচ্ছে তোমার ইন্ট্রাকার্টিলেজিনাস, ঠিক আছে। আর হচ্ছে যখন কোয়াইট ব্রেথিং, নরমালি আমরা যখন শ্বাস প্রশ্বাস নিব, ইন্টারমেমব্রেনাস পার্টগুলো ট্রায়াঙ্গুলার হয়ে যাবে, ছবিতে দেখা যাচ্ছে একদম ট্রায়াঙ্গুলার হয়ে গেছে, উপরের দিকে উপরের পার্টটা ট্রায়াঙ্গুলার হয়ে গেছে, আর নিচের পার্টটা কি হবে, রেক্ট্যাঙ্গুলার হয়ে গেছে, ঠিক আছে। আর এজ এ হোল পুরো গ্লটাইডিসটাকে পেন্টাগোনাল মতো লাগতেছে, পঞ্চভুজাকৃতির মতো লাগতেছে, হ্যাঁ। তাহলে ইন্ট্রামেমব্রেনাস পার্টটা হচ্ছে ট্রায়াঙ্গুলার হয়ে যাবে কোয়াড ব্রেথিং এর সময়, ইন্ট্রাকার্টিলেজিনাস পার্টটা রেক্ট্যাঙ্গুলার হয়ে যাবে, এজ এ হোল পেন্টাগোনাল। এখন জাস্ট জানার জন্য দেখো, এত বেশি ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে ফুল ইন্সপিরেশন, আমরা যখন শ্বাস নেব তখন কি হবে, সেটা ডায়মন্ড শেপ হয়ে যাবে, ঠিক আছে। কারণ হচ্ছে ভোকাল কর্ডস গুলা কি হচ্ছে, অ্যাবডাকশন হয়ে যাবে, দুই পাশে সরে যাবে ইন্সপিরেশনের সময়। আর হাই পিচ ভয়েসের সময় সেটা কি হবে, লিনিয়ার চিং, একদম ডান পাশে যেটা দেখা যাচ্ছে একদম পুরো লিনিয়ার হয়ে যাবে সবগুলা, কারণ হচ্ছে ইন্টারমেমব্রেনাস ইন্টারকার্টিলেজিনাস পার্ট দুটাই কি হয়ে যাবে, অ্যাডাক্টেড হয়ে যাবে, মানে অ্যাডাকশন কাছাকাছি চলে আসবে। যখন হুইসপারিং, আমরা যখন হুইসপার দিব তখন কি হবে, ইন্টারমেমব্রেনাস পার্টগুলো অ্যাডাক্টেড থাকবে, কিন্তু ইন্টারকার্টিলেজিনাস পার্টগুলো সেপারেট হয়ে একটা ট্রায়াঙ্গুলার গ্যাপ হয়ে যাবে, যেটাকে বলছি ইনভার্টেড ফানেল শেপ, ইনভার্টেড ফানেল শেপ, ঠিক আছে। জাস্ট শেপগুলো একটু দেখো, তোমাদের বইতে এগুলো আছে, তোমাদের ইয়ার মধ্যে বিশ্রাম সিংহের মধ্যে ছবিগুলো দেওয়া আছে, জাস্ট ছবিগুলো একটু দেখো। নরমালি হচ্ছে নরমাল কোয়াড ব্রেথিং এর সময় ট্রায়াঙ্গুলার, রেক্ট্যাঙ্গুলার, এজ এ হোল পেন্টাগোনাল। ইন্সপিরেশনের সময় কি রকম হচ্ছে, ঠিক আছে, ডায়মন্ড শেপ হয়ে যাচ্ছে। হাই পিচ ভয়েসের সময় হচ্ছে তোমার লিনিয়ার চিক। হাই পিচ ভয়েস কাদের হয়, ইন কেস অফ মেল অর ফিমেল? রোল 29 আছে? দেখি কেউ কি ক্লাস করতেছে, কেউ তো রেসপন্স করতেছে না। জি স্যার, মেলের হবে স্যার। ফিমেলে হবে। জি স্যার। হ্যাঁ ফিমেলে হবে, আসসালামু আলাইকুম। অবশ্যই ফিমেল। ফিমেলে হবে। কেন ফিমেলে হবে, কেন মেলে হবে না? হাই পিচ ভয়েস বলো, গত ক্লাসে পড়াছিলাম। স্যার মেলের মধ্যে অ্যাডামস অ্যাপলটা র্যাপিডলি গ্রোথ হবে।
হ্যাঁ, অ্যাডামসের বলটা পিভটের সময় অনেক বেশি ডেভেলপমেন্ট হবে, এজন্য লো পিচ হয়। এখন বলো ফিজিওলজিতে হার্ট সাউন্ড, ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড, কোনটা হাই পিচ কোনটা লো পিচ? এটা ভুলে গেলে হবে, এটা মনে রাখবা। ফার্স্ট হার্ট সাউন্ড সেকেন্ড হার্ট সাউন্ডের ডিফারেন্স মনে রাখবা। নতুন বউ আর পুরাতন বউ, পুরাতন বউয়ের গলার শট অনেক বেশি বড় হয়ে যাবে না, নতুন বউকে সবসময় একটু লো পিচে কথাবার্তা বলবে, ঠিক আছে? আর বউ যখন পুরাতন হয়ে যাবে তখন গলার শটটা কি হয়ে যাবে, বেশি বেড়ে যাবে। ঠিক আছে, তবে সেকেন্ড হার্ট সাউন্ড হচ্ছে হাই পিচ হবে, ফার্স্ট হার্ট সাউন্ড হচ্ছে কি লো পিচ, ডিউরেশনও সেম। আচ্ছা, আমরা যেটা পড়তেছিলাম এখন হচ্ছে আমরা ব্লাড সাপ্লাইটা বলবো, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ব্লাড সাপ্লাইটা আর্টারিয়াল সাপ্লাই হচ্ছে আপ টু ভোকাল ফোল্ড, ভোকাল ফোল্ড পর্যন্ত superior laryngeal artery, branches of the superior thyroid artery which is branch of the external carotid artery, vocal fold পর্যন্ত superior laryngeal artery external carotid artery একটা ব্রাঞ্চ, আর below vocal fold এর নিচে হচ্ছে তোমার inferior laryngeal artery, inferior laryngeal artery যেটা হচ্ছে thyrocervical truncated branch, আলটিমেটলি সাপ্লিমেন্টারি থেকে আসবে। তাহলে উপর যে সুপার ল্যারিঞ্জিয়াল আর্টারি, ইনফেরিয়র ল্যারিঞ্জিয়াল আর্টারি, সুপার ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দ্য এক্সটার্নাল ক্যাভিটি, ইনফেরিয়র ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দ্য সার্ভিকাল ট্রাঙ্ক। তাহলে তোমরা আগে বসছো, এখন আমরা খুব একটু তাড়াতাড়ি পড়তেছি। ভেনাস ট্রেনিস আপ টু ভোকাল ফোল্ড, ভোকাল ফোল্ড পর্যন্ত সুপারিয়র ল্যারিঞ্জিয়াল ভেনে ড্রেন করবে, সুপারিয়র ল্যারিঞ্জিয়াল ভেনটা আলটিমেটলি কোথায় ড্রেন করবে, থাইরয়েড ভেন, সুপারিয়র ল্যারিঞ্জিয়াল ভেন থেকে থাইরয়েড ভেন, সুপারিয়র থাইরয়েড ভেন, সুপারিয়র থাইরয়েড ভেন থেকে ইন্টারনাল জুগুলার ভেন, ইন্টারনাল জুগুলার ভেন থেকে তাহলে সাবক্লেভিয়ান ভেন হয়ে ব্রাকিসফিলিক ভেনে ড্রেন করবে আপ টু ভোকাল ফোল্ড পর্যন্ত। কিছু মনে রাখতে হয়, শুধু সুপারিয়র ল্যারিঞ্জিয়াল ভেন এটা আলটিমেটলি গিয়ে ব্রাকিসফিলিক ভেনে ড্রেন হবে, সুপারিয়র ল্যারিঞ্জিয়াল ভেন যেটা হচ্ছে কি ব্রাকিসফিলিক ভেনে ড্রেন করবে আলটিমেটলি। আর বিলো দ্য ভোকাল ফোল্ড ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেন সেটাও কি হবে, ব্রাকিসফিলিক ভেনে ড্রেন করবে। তাহলে উপরের দিকে হচ্ছে সুপারিয়র ল্যারিঞ্জিয়াল ভেন, এটা হচ্ছে ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেন, সুপারিয়র ল্যারিঞ্জিয়াল আর্টারি, ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল আর্টারি, ঠিক আছে? আর নার্ভ সাপ্লাইটা এটা তো অবশ্যই আসবে, অবশ্যই জিজ্ঞেস করবে যদি লেরিংস ধরে, হচ্ছে all the muscles, motor supply হচ্ছে all the muscles of the larynx is supplied by the recurrent laryngeal nerve which is a branch of the vagus nerve, যেটা হচ্ছে parasympathetic nerve, vagus nerve এর branch, except pituithyroid যেটা হচ্ছে সাপ্লাই দিবে external laryngeal nerve, branch of the superior laryngeal nerve from the vagus nerve, ঠিক আছে? তাহলে all the laryngeal nerve supplied by the recurrent laryngeal nerve, এটা অনেকেই লিখতে ভুল করে, ঠিক আছে? তোমাদের এখানে একটু নার্ভ সাপ্লাই শুধু এটা লিখে, মোটর সাপ্লাই সেন্সরি সাপ্লাই দুটো লিখতে হবে। নার্ভ সাপ্লাই লিখতে বললে মোটর সাপ্লাই সেন্সরি সাপ্লাই দুটো লিখতে হবে, বা বললেও দুটাই বলতে হবে, মোটর সাপ্লাই একটা, সেন্সরি সাপ্লাই একটা। তাহলে মোটর সাপ্লাই হচ্ছে all the muscles of the larynx are supplied by the recurrent laryngeal nerve except pituitary which is supplied by the external laryngeal nerve, যেটা হচ্ছে superior laryngeal nerve এর ব্রাঞ্চ, আলটিমেটলি vagus nerve থেকে আসছে দুটাই। তাহলে recurrent laryngeal nerve এবং external laryngeal nerve সেটা মনে রাখবা। তারপর হচ্ছে সেন্সরি সাপ্লাই আপ টু দ্য ভোকাল ফোল্ড, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ যেটা হচ্ছে সুপারিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভের ব্রাঞ্চ, আর হচ্ছে বিলো দ্য ভোকাল ফোল্ড রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, ঠিক আছে? সেন্সরি সাপ্লাই হচ্ছে আপ টু ভোকাল ফোল্ড পর্যন্ত সেন্সরি সাপ্লাই দিব হচ্ছে সুপারিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ উপরে, তাহলে সুপারিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ নিচে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, ঠিক আছে? ক্লিনিক্যাল অ্যানাটমি এটা এই যে আসে অনেক সময় জিজ্ঞেস করে, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি ইনজুরি হয় তাহলে কি হবে, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি ইনজুরি হয় তাহলে কি হবে? It causes anesthesia of the mucous membrane of the supraglottic part of the larynx, larynx এর যে supraglottic part আছে ওইটা mucous membrane কে সাপ্লাই দেয়, এজন্য এটা anesthesia হয়ে যাবে। এবং যে প্রোটেক্টিভ কাপ রিফ্লেক্স, কোনো কিছু যদি ফরেন বডি এখানে ঢুকলে প্রোটেক্টিভ একটা কাপ রিফ্লেক্স তৈরি হয়, সেটা লস হয়ে যাবে, যার কারণে ফরেন বডি ইজিলি এন্ট্রি করতে পারবে larynx ডিউ টু দা ইনজুরি অফ দা ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। তাহলে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হলে কি হবে, সুপ্রাগ্লটিক পার্ট অফ দা ল্যারিঞ্জের সেন্সেশনটা লস হয়ে যাবে, সেন্সেশন লস হয়ে গেলে আমরা কাপ রিফ্লেক্সটা প্রডিউস করতে পারবে না, কাপ রিফ্লেক্স যদি প্রডিউস করতে না পাই তাহলে আমরা ফরেন বডি আর তো আইডেন্টিফাই করতে পারবো না, তাহলে ইজিলি ফরেন বডি এখানে ঢুকে যাবে। আর যদি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হয়, এটা কখন হতে পারে, থাইরয়েড অপারেশনের সময় অ্যাক্সিডেন্টালি ইনজুরি হতে পারে। তাহলে ইউনিল্যাটারাল যদি ড্যামেজ হয়, তোমার হর্সেস অফ দ্য ভয়েস হবে, যদি এক পাশে যদি ড্যামেজ হয় হর্সেস অফ দ্য ভয়েস, আর যদি বাইলেটারাল ড্যামেজ হয়
তাহলে ফোনেশন এবং রেসপিরেশনে লস হয়ে যাবে, লস অফ ফোনেশন এবং রেসপিরেশন সাথে, ঠিক আছে। তাহলে ইউনিল্যাটারাল ড্যামেজ হলে তোমার হর্সনেস অফ ভয়েস, আর হচ্ছে বাইলেটারাল ড্যামেজ হলে দুই পাশে যদি রিকাল ল্যারিঞ্জিয়াল নামটা ড্যামেজ হয় তাহলে কি হবে, লস অফ ফোনেশন এবং রেসপিরেশন। তাহলে আজকে লেকচার মানে আজকে ল্যারিংস হচ্ছে এতটুকুই, ল্যারিংসের আর কিছু পড়ানোর নাই এখানে। অবশ্য অনেক একটু স্পিডে গেছে কারণ এগুলো শুরু তোমাদেরকে আগে অনেক স্লোলি পড়ানো হয়েছে, ঠিক আছে। দেখি কজন আসছে, 50 জন, আমি সহ 50 জন। আচ্ছা রোল 10 আর ইয়া নাম কি? জি স্যার। হ্যাঁ, তোমরা শুধু অ্যাবসেন্ট রুল গুলো দিবে, অ্যাবসেন্ট রুল গুলাই, ঠিক আছে। জি স্যার। আর তোমাদের মনে হয় ডিসেম্বরের 1 তারিখ থেকে ক্যারিয়ন সিস্টেমটা ইয়া হয়ে যাবে, ক্যারিয়নে কোনো ক্লাস হবে না, সেকেন্ড ফেজে কোনো ক্লাস হবে না। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র ফার্স্ট ফেজে ক্লাস হবে। আবার স্যার ফার্স্ট ফেজে ক্লাস অফ হতে পারে স্যার, হ্যাঁ ফার্স্ট ফেজে ক্লাস অফ হতে পারে এক্সামের জন্য। এক্সাম কি এক্সাম তোমাদের এক্সাম? হ্যাঁ স্যার। কখন এক্সাম গুলো স্যার হ্যাঁ না এক্সামের তোমাদের জন্য 5 স্যার exam- বলছিল যে মানে এক্সামের জন্য প্রিপারেটরি লিভ দিবে 17 দিন। না এটা এক্সাম, এক্সাম তো তোমাদের ফেব্রুয়ারি আগে হওয়ার সম্ভাবনা খুবই না স্যার আনলাইকলি। ওই এক্সাম না স্যার, কলেজের পক্ষ থেকে হ্যাঁ, একটা এক্সাম নিচ্ছে কলেজের মানে পক্ষ ফুল। এগুলা, হ্যাঁ এগুলো এখন এগুলো জানুয়ারিতে হবে, আমরা শেষ করার পরে জি ফিজিওলজি স্যার, রিভিউ ক্লাস শেষ করার পরে স্যার ওই দিন কথা রিভিউ কিন্তু ক্লাস স্যার শেষ করার পরে বিডিএস স্যার রুটিন দিয়ে দিয়েছে, এই জন্য বলতেছি স্যার। বিডিএস এর রুটিন কখন দিছে? স্যার ডিসেম্বরের 17 তারিখ থেকে। ডিসেম্বর 17 তারিখ, তো আমরা তো এখনো হেডনেক শেষ করে নাই। আচ্ছা তোমাদের 17 তারিখ থেকে না, এমবিএস এ বললো যে জানুয়ারি থেকে হতে পারে। জি স্যার, এমবিবিএস স্যারের সাথে কথা হয়েছে, উনি বলছে মানে রিভিউ ক্লাস শেষ হলে নিবে। হ্যাঁ রিভিউ ক্লাস শেষ হলে তারপরে। আর তোমাদের তো এমনি প্রফ তো ফেব্রুয়ারির আগে, কোনো পসিবিলিটি দেখতেছি না যদি স্যার তবুও দেখলাম যে Unlike- স্যার কিছু না হয় আর কি। আমাদেরকে রুটিন দিয়ে ফেলছে এখন। তো এখন যদি বিডিএস এর যদি আগে রিভিউ এক্সাম হয়ে যায় তাহলে তো ওদের, তো তোমাদের তো অ্যাবডোমেন কি পড়ানো হয়েছে, কেউ পড়েছে অ্যাবডোমেন? না স্যার BDS? পড়াইনি। আচ্ছা তোমরা শুধু এটাই পড়তেছো হ্যাঁ নাকি? হ্যাঁ স্যার। মানে এর আগে অ্যানাটমি রিভিউ ক্লাস হয় নাই? না না এরা রিভিউ ক্লাস হয়নি, ওই এর আগে হাইপ স্যার নিছিল আর কি। হাইফ সেল দিছিল, তোমাদের জন্য তো ঝামেলা। আচ্ছা দেখি আমরা তাহলে হেড নেক তো অনেক পড়লাম, বোনাস গুলো তোমাদের বাসায় পড়তে হবে। বোনাস গুলো আমি রিভিউ এখানে অনলাইনে করতে চাচ্ছি না রিভিউ, কিন্তু কিছুই বুঝবে না, তার চেয়ে বরং 2-1 জন গ্রুপ করে পড়বা বোনাস গুলা। আর এখানে নোস ইয়ার অরবিট এগুলো আছে, এগুলো আমরা পড়বো। আর এরপরে আমরা ইয়া শুরু করবো আর কি, ব্রেন অ্যাপল শুরু করবো। আর আমরা তো অনেক স্লোলি পড়তেছি কারণ অনেক দেরি আছে আমাদের পড়ার জন্য। তো ওরা যদি আগেই ইয়া হয় এক্সাম হয় তাহলে হয়তো আমরা একটু ফার্স্ট ডিভিশন দিতে হবে, ক্লাসগুলো একটু ফাস্ট নিতে হবে। আমাদের এক্সামটা স্যার পিছাবে কিনা এটা আমি আপনাকে কনফার্ম করবো স্যার, ম্যাডামের সাথে কথা আচ্ছা বলে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কারণ তোমাদের প্রফ তো দেরি আছে, এত তাড়াতাড়ি রিভিউ এক্সাম নিয়ে তো সব আবার সব ভুলে যাবে। আর তোমার ডিসেম্বরে বিচারাগুলো তো এখানে এসে দেখা ছাড়া কোনো ওয়ে নাই। বিচারা কি আমি এখানে অনলাইনে ভিডিও নিয়ে ইয়া করতে পারবো? ভিডিও নিয়ে পড়াইলে এত স্মুথলি নেট কানেকশন থাকে না, দেখানো যায় না। আর এখান থেকে অত বেশি হাই রেজলিউশন ক্যামেরা অন আছে, তোমাদেরকে সব দেখাতে পারবো। এগুলো তোমাদের আলটিমেটলি এখানে এসে ইয়া করতে হবে, ভিডিও মানে বিচারাগুলা, এগুলো সময় পাবা হয়তো তখন কলেজ খুলতে পারে। আর 1 তারিখ থেকে যদি ইয়া হয় তোমাদের সেকেন্ড ফেজে ক্লাসগুলো যদি অফ হয়ে যায় তখন সেক্ষেত্রে এই আমরা যে সকাল 9টা থেকে ক্লাস নিচ্ছি এই ক্লাস টাইমটা হয়তো একটু পিছিয়ে পারে, 10টা-11টা থেকে হতে পারে। 9টা থেকে তোমরা ম্যাক্সিমাম ক্লাসে মানে ম্যাক্সিমাম প্রেজেন্ট থাকো কিন্তু কয়েকজন ক্লাসে আসে না, সেক্ষেত্রে হয়তো একটু পিছিয়ে পারে, 10টা থেকে হতে পারে স্যার বললো আর কি। তো
তোমরা তাহলে অ্যাবসেন্ট রোলগুলো দিয়ে দিও। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমরা এখানে মধ্যে শেষ করতেছি। যেগুলো পড়াইলাম এটা খুবই ইম্পর্টেন্ট টপিকস। তোমরা এর আগেও এক্সাম দিছো জানো, লেডিংস থেকেই বিসারা থাকে, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার ওসপিও থাকবে, আর ভাইয়া তোদের জিজ্ঞেস করবে, রিটেন তো আসবেই। ঠিক আছে, আজকে ক্লাস তাহলে আমরা এখানে মধ্যে শেষ করি। আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।